এখন আমাদের দেশে এই খাতে উৎপাদন হয় 40,000 কোটি টাকার ওষুধ। এটা কারা করে? এটা করে শ্রমিকরা। আপনারা জানেন পৃথিবীতে সবচেয়ে বেশি যদি বলি যে আহ, মানসম্পন্ন ওষুধ তৈরি করে শীর্ষ রপ্তানিকারক দেশের নাম হচ্ছে জার্মানি। পৃথিবীতে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে। আর ওষুধের কাঁচামাল সবচেয়ে বেশি সরবরাহ করে যে দেশ তার নাম হচ্ছে ভারত। আর পৃথিবীতে সবচেয়ে বেশি ওষুধ উৎপাদন করে সেই দেশের নাম হচ্ছে আমেরিকা। কিন্তু খেয়াল করে দেখবেন বাংলাদেশের এই আপনাদের তৈরি ওষুধ ভারতেও রপ্তানি হয়, জার্মানিও আমাদের দেশের ওষুধ কিনে নিয়ে যায়, আমেরিকাও আমাদের দেশের ওষুধ কিনে নিয়ে যায়, চীন আমাদের দেশ থেকে ওষুধ নেয়, জাপান আমাদের দেশ থেকে ওষুধ নেয়। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ওষুধ যে দেশে রপ্তানি হয় সেই দেশের নাম হচ্ছে মায়ানমার, যার সঙ্গে আমাদের এই রোহিঙ্গা নিয়ে এত এত মানে কষ্ট চলছে। সেই দেশ আমাদের দেশ থেকে তাদের মোট যে প্রয়োজন তার 15% ওষুধ বাংলাদেশ থেকে নিয়ে যায়। পৃথিবীতে 157টা দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হয় এবং পৃথিবীতে সবচেয়ে কম মজুরি হচ্ছে বাংলাদেশের ওষুধ শিল্পের শ্রমিকদের। এটা চীনের ওষুধ শিল্প শ্রমিকদের মজুরির 1/5 ভারতের ওষুধ শিল্প শ্রমিকের মজুরির 1/3 হচ্ছে বাংলাদেশের শ্রমিকের। অথচ ওষুধ যখন ওষুধে একই গুণ, ওষুধে তো একই মান। এবং আমরা এখন দেখা যাচ্ছে যে আমরা 17,45,00,00,000 ওষুধ রপ্তানি করছি, সেটা প্রায় ধরেন 2,400 কোটি টাকার ওষুধ রপ্তানি করি। আর নিজের দেশে আমাদের যে প্রয়োজন তার 98% ওষুধ বাংলাদেশে তৈরি হয়। 263টার মতো কারখানা আছে, তার মধ্যে 209টা চালু আছে। এবং এর সঙ্গে শুধু এলোপ্যাথিক ওষুধ নেই, এর সঙ্গে আমাদের আয়ুর্বেদিক ওষুধ কারখানা আছে, আমাদের দেশে হোমিওপ্যাথিক ওষুধ কারখানা আছে। সেগুলোতেও কিন্তু শত শত শ্রমিকরা কাজ করে। যে ওষুধ আমাদের জীবন বাঁচায়, খেয়াল করবেন ওষুধের আর একটা নাম কিন্তু ইংরেজি নাম হচ্ছে ড্রাগ। এই ওষুধ যদি পরিমিত পরিমাণে খাই তাহলে হয় মেডিসিন, আর পরিমাণের বাইরে যদি যায় তাহলে হয়ে যায় বিষ। তাহলে যে ওষুধ আমরা তৈরি করছি, যে ওষুধ আমরা মানুষের খাবারের জন্য তৈরি করছি, মানসম্পন্ন ওষুধ তৈরি করছি, সেই ওষুধ তৈরি করার ক্ষেত্রে আমরা যে শ্রমিক, আমরা কি মানসম্পন্ন পরিবেশে আছি? আমাদের কি মানসম্পন্ন মজুরি আছে? মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে ওষুধটা দরকার, আমাদের নিজেদের স্বাস্থ্যের অবস্থাটা কি? আমরা জীবিকার জন্য তো কাজ করতে আসছি, মালিকরা আমাদেরকে দয়া করে কাজ দেয়নি। আর আমরাও ওই জনসেবা করার জন্য কাজ করতে যাই। মালিক আমাকে কাজ দিয়েছে যে আমাকে কাজ করিয়ে সে উৎপাদন করবে এবং মুনাফা করবে, আর আমরা কাজ করতে এসেছি কাজ করে যে মজুরি পাবো তা দিয়ে আমার সংসার চলবে। ফলে এখানে হচ্ছে একটা কন্ট্রাক্ট, এখানে চুক্তি, এখানে দয়া দাক্ষিণ্যের ব্যাপার নেই। এখানে রেজেকের মালিক আল্লাহ, সেটা তো আল্লাহ থাকে দেখবেন, কিন্তু আমি তো ওখানে কাজ করতে এসেছি মালিকের সঙ্গে কন্ট্রাক্টে। মালিকরা যদি ওখানে বলেন যে রেজেকের মালিক আল্লাহ বলে দায়টা কপালের উপর ছেড়ে দেয়, দিয়ে বলবেন তোমার যে মজুরি কম কি করবা, এটা তো তোমার কপালের ব্যাপার। আজকে যে ইরান যুদ্ধ করছে, সেই ইরানের মন্ত্রী কি বলেছেন জানেন? যে আমাদেরকে সবচেয়ে বেশি অসহায় করে রেখেছে কি? যে আমাদেরকে অসহায় করে রেখেছে যে আমাদের সমস্ত দুঃখ দুর্দশার কারণ হচ্ছে আমাদের কপাল। কিন্তু যখন আমি যুদ্ধ করছি তখন কেন অস্ত্র বানাতে হচ্ছে বিজ্ঞান দিয়ে? কপালের দোহাই দিয়ে যুদ্ধ করা যাবে? ফলে আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা হচ্ছেন এমন একটা সেক্টরের মানুষ, যে মানুষগুলোর উপরে নির্ভর করছে একজন সন্তান তার মায়ের জন্য যখন চিকিৎসা করতে যায়, সে কি তখন ওষুধের দোকানে ওষুধ কিনতে যায় সম্পূর্ণ আস্থা এবং ভরসার উপর, সে কিন্তু ওষুধটা কেনে। সে জানে না এই বোতলের মধ্যে যে ওষুধ আছে সেটার মান কেমন, সে জানে না এই প্যাকেটের মধ্যে যে ওষুধ আছে সেটার মান কেমন, সে শুধু জানে এটার দাম কত। ভরসা করে সে ওষুধটা নিয়ে আসে তার বাবাকে বাঁচাবে বলে, মাকে বাঁচাবে বলে, সন্তানকে বাঁচাবে বলে, অথবা নিজে বাঁচবে বলে।
এর ভিতরে পুরো জিনিসটাই কিন্তু বিজ্ঞান, পুরো বিষয়টা হচ্ছে হিসাব নিকাশ। কোন জিনিস কোন অনুপাতে মেশালে এটা ওষুধ হবে, আর কোন অনুপাতে মেশালে এটা বিষ হয়ে যাবে। ফলে এখানে কোনো কপালের ব্যাপার আছে? এটা হিসাবের ব্যাপার। আপনি ধরেন যে পরিমাণ পটাশিয়াম সোডিয়াম মেশালে সেটা স্যালাইন হয়, পরিমাণ যদি একটু এদিক ওদিক হয়ে যায়, ওই স্যালাইন খেয়ে তো মানুষ বাঁচবে না। তাহলে কত সতর্ক থাকতে হয় আপনাদের প্রতি মুহূর্তে। আপনারা যে কাজ করেন, এই কাজটা আপনাদের কাজের গুরুত্বটা ভুলিয়ে দেওয়ার জন্য সবাই আছে, আর এই কাজের গুরুত্বটা বোঝানোর জন্য ট্রেড ইউনিয়ন আছে, যে কারণে ওরা ট্রেড ইউনিয়ন করতে দেয় না। আর সেই ট্রেড ইউনিয়ন করতে দেয় যে ট্রেড ইউনিয়ন মালিকের কথায় ওঠে এবং বসে, যে ট্রেড ইউনিয়ন শ্রমিকের দুঃখের কথা বুঝবে, যে আমি প্রতিদিন যে ওষুধের সঙ্গে আমার সংস্পর্শ, আমি মুখে মাস্ক পরে ওষুধ তৈরি করছি, কিন্তু তারপর তো আমার নাকে নিঃশ্বাসের মধ্যে কিছু না কিছু ঢুকছে, বিন্দু বিন্দু করে তো ঢুকছে। আমি হাতে গ্লাভস পরেছি, তারপরে তো আমি একটা আবহাওয়ার মধ্যে আছি। তো সেইটার মধ্যে থেকে প্রতি মুহূর্তে কি পরিমাণ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থেকে আমি মানুষের স্বাস্থ্য রক্ষার চেষ্টা করছি, এর দায়িত্বটা কি সরকার নেবে না? এর দায়িত্বটা কি মানুষ নেবে না? মালিক তো চাইবেই কত কম বেতন দিয়ে কত বেশি কাজ করা যায়। অনেকে নজরুল একটা কথা বলেছিলেন, তো শ্রমিকরা যখন বলছে যে আমাকে মজুরি দাও, তাহলে তো অনেক বেতন দিয়েছিল। তো নজরুল লিখেছিলেন, বেতন দিয়েছ চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল। বলে মিথ্যাবাদী, আমাকে কয় পয়সা দিয়ে তুই কত কোটি টাকা দিয়ে আসছিস? বেতন দিয়েছো বলো, আমরা হিসাব চাই। দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, দিনে দিনে দেনাটা বাড়ছে, এই দেনাটা পরিশোধ করবে কে? আপনাদের মতো হাজার হাজার ওষুধ কারখানার শ্রমিকরা, তারা আতঙ্কের মধ্যে থাকে কখন চাকরিটা চলে যাবে। তারা আতঙ্কের মধ্যে থাকে ওষুধের দাম বাড়ছে কিন্তু তার বেতন বাড়ছে না। আপনার চিন্তা করেন তো গত 5 বছরে কোন ওষুধের দামটা কমেছে? গত 5 বছরে কোন ওষুধের দামটা একই জায়গায় আছে? কিন্তু আপনারা এটা বলতে পারবেন 5 বছরে আপনাদের বেতনটা প্রায় একই জায়গায় আছে। চালের দাম বেড়েছে, ডালের দাম বেড়েছে, কাপড়ের দাম বেড়েছে, বিদ্যুতের বিল বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, রাস্তার পরিবহনের ভাড়া বেড়েছে, এমনকি যে ওষুধ আপনারা তৈরি করেন সেই ওষুধের দামও বেড়েছে। কিন্তু আপনাদের মজুরি বৃদ্ধির কথা বললেই তখন সমাজে শ্রমিক অসন্তোষ হচ্ছে। তাহলে এই জায়গায় আপনাদের উপর একটা বিরাট দায়িত্ব। বাংলাদেশের শ্রমিকদের সংগঠিত হওয়া, তাদের দাবি নিয়ে কথা বলা, শ্রমিকদেরকে সচেতন করার এই দায়িত্বটা হচ্ছে ট্রেড ইউনিয়নের। এতদিন পর্যন্ত ট্রেড ইউনিয়ন গড়ে তোলার ক্ষেত্রে নিয়ম ছিল, কোন কারখানায় 100 জন শ্রমিক থাকলে তার মধ্যে কমপক্ষে 20 জন শ্রমিক, 100 জনের মধ্যে 20 জন শ্রমিক, আগে ছিল 30 জন, পরে করে হলো 20 জন শ্রমিক একত্রিত হলে তারপরে তারা একটা অ্যাপ্লিকেশন করবে, অনেক যাচাই বাছাই করার পরে ডাইরেক্টর অফ লেবারের পক্ষ থেকে তাদেরকে অনুমতি দেওয়া হবে, হ্যাঁ তুমি ট্রেড ইউনিয়ন করতে পারবা। অনেক যাচাই বাছাই করা। এর মধ্যে আবার শ্রম আইনের 26 ধারা একটা আছে, সেই 26 ধারা অনুযায়ী যে কোনো সময় যে কোনো শ্রমিককে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া যাবে। যদি শ্রমিককে চাকরি থেকে ছাঁটাই করে দেয়, সে তো আর স্থায়ী শ্রমিক থাকবে না, স্থায়ী শ্রমিক না থাকলে সে আর ইউনিয়ন করতে পারবে না। এই ভয়ে আপনারা দেখেন 263টা কারখানার মধ্যে কয়টা কারখানা ইউনিয়ন আছে? যেগুলো ইউনিয়ন আছে এটা অনেকগুলো পুরনো, অল্প কিছু হচ্ছে নতুন, এবং ইউনিয়ন করতে গেলে পদে পদে কত বাধা। অধিকার রক্ষা করবো কি, চাকরি রক্ষা করাই কঠিন হয়ে যায়। ফলে সেই জায়গায় সংগঠিত হওয়াটা কত দরকার। আমাদের দেশের নিয়ম অনুযায়ী কোন একটা সেক্টরে অন্তত কমপক্ষে 5টা ইউনিয়ন একসাথে হলে তখন একটা ফেডারেশন গঠন করা যায়। তা আপনারা খুবই আনন্দের ব্যাপার, এবং এর মধ্যে অন্তত 2টা বিভাগ লাগবে। তা আপনারা 7টা ইউনিয়ন একত্রিত হয়েছে
এর মধ্যে বরিশাল বিভাগ আছে, ঢাকা বিভাগ আছে। ফলে আপনারা আপনাদের যোগ্যতা পূরণ করেছেন, 2 বিভাগের ইউনিয়ন আছে এবং 7টা ইউনিয়ন আছে। ফলে আপনারা একটা ফেডারেশন গঠন করলেন। এই ফেডারেশন গঠন করা মানেই হলো কিন্তু একটা যুদ্ধ ঘোষণা করা। মালিকরা সতর্ক হয়ে গেল। যে কারখানায় আপনাদের ইউনিয়ন আছে শুধু সেই কারখানার মালিক না, কারণ ওরা তো জানে বরিশালে আন্দোলন করে কারা, আচ্ছা নারায়ণগঞ্জে আন্দোলন করে কারা, ঢাকায় আন্দোলন করে কারা, বেক্সিমকোতে আন্দোলন করে কারা। আমাদের পাশেই সানোফি দীর্ঘদিন আন্দোলন করেছিল, তারপরে আর্মি এসে পিটিয়ে দিলে তাদের তুলে দিল এখান থেকে, কারণ ওটা কিনে নিয়েছিল বেক্সিমকো, সালমান রহমান। আর্মি শ্রমিকের পাশে দাঁড়ালো না, সালমান রহমানের পাশে দাঁড়ালো। যে সালমান রহমান 60,000 কোটি টাকা বাংলাদেশ থেকে লোপাট করে দিল, আমাদের দেশ রক্ষা বাহিনী তাকে রক্ষা করলো, শ্রমিককে রক্ষা করলো না। তাহলে এখান থেকে বুঝতে হবে যে আমাদের বিপক্ষে আইন আছে, আমাদের বিপক্ষে পুলিশ আছে, আমাদের বিপক্ষে মালিকের টাকা আছে। এবং সবচেয়ে বড় কথা, যে মানুষের জন্য আমি কাজ করি, যে মানুষের জন্য ওষুধ তৈরি করি, সেই মানুষই বলে শ্রমিকদেরও তো আন্দোলন করার কি দরকার? তাহলে আমাদের পক্ষে কে আছে বলেন? না, শেষ পর্যন্ত আমরা আছি। আমাদের উপরে নির্ভর করবে আল্লাহ আমাদেরকে সহায়তা করবেন কিনা। আমরা যদি কাজ না করি আল্লাহ আমাদেরকে সহায়তা করবে না। ইরানের ওরা যদি মিসাইল না মারত, তারা যদি ড্রোন না মারত, ইরাক যেরকম হয়ে গেছে, একদিন ইরানের অবস্থা তার চেয়েও খারাপ হয়ে যেত। তাহলে আল্লাহ রক্ষা করবেন ঠিক, কিন্তু নিজেদের সক্ষমতার খুব দরকার। পাকিস্তান এবং আফগানিস্তান দুইটাই মুসলমানদের দেশ, দুইটা যখন যুদ্ধ করছে আল্লাহ তাকে রক্ষা করবেন বলেন? সৌদি আরব এবং ইয়েমেন দুইটা যে 6 বছর ধরে যুদ্ধ করছে, ইয়েমেনের 3 লক্ষ শিশু না খেয়ে মরে গেল অবরোধের কারণে। আল্লাহ কার পক্ষে যাবে? দুইটা তো মুসলমানের দেশ। বাংলাদেশে যে ইসলাম প্রচার হয়েছে তার বেশিরভাগ ইসলাম প্রচারক আসলে ইয়েমেন থেকে, আর বাংলাদেশের মানুষ বেশিরভাগ টাকা দেয় সৌদি আরবকে। কোনোখানে মক্কা শরীফ এবং মদিনা আছে, ফলে ওখানে যায়। কিন্তু আমাদের দেশে ইসলাম প্রচার করেছিল কিন্তু ইয়েমেনের মুসলমানরাই। আমরা কি ইয়েমেনের পক্ষে দাঁড়াইছি কখনো? দাঁড়াইনি। ফলে দেখেন, সবসময় সবকিছুর মধ্যে আল্লাহকে টেনে আনা ঠিক না। আল্লাহ তো সবার উপরে আছে, কিন্তু আমার যে দায়িত্ব সেটা আমাকে পালন করতে হবে। মালিকের যে দায়িত্ব সেটা মালিককে তো পালন করতে বাধ্য করতে হবে। আমি যদি আমার দায়িত্ব পালন না করি, মালিক যদি মালিকের দায়িত্ব পালন না করে, তাহলে শুধু কি আছে, যা আছে কপালে তাই হবে। শুধু কপাল দেখিয়ে আমাদের পকেট সুন্দর করে দেবে, সেটা আমরা হতে দেবো না। সেই কারণে ট্রেড ইউনিয়নের একটা সচেতনতা লাগবে। ট্রেড ইউনিয়নের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শ্রমিকদেরকে সচেতন করা, অধিকার সচেতন করা, দায়িত্ব সচেতন করা এবং সাথে সাথে কর্তব্য সচেতন করা। কোন সময় কোন যুদ্ধটা করব তার একটা প্রস্তুতি রাখা, এবং যদি আমাকে লড়াই করতে হয় কিভাবে লড়াই করব তারও একটা আয়োজন রাখা। আমি যেন অপ্রস্তুত অবস্থায় কোনো যুদ্ধে না যাই। যদি দেখি কোনো একটা যুদ্ধে আমার হেরে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তখন অন্তত একটা সমঝোতা করে আবার একটু দম নিয়ে আবার লড়াই করব। কখনো কখনো একটু আগাইতে হবে, কখনো একটু পিছাইতে হবে। এটাও আবার ট্রেড ইউনিয়নে শিখতে হবে, কখন আগাবো কখন পিছাবো। কখন পিঠ দেয়ালে ঠেকে গেলে আর উপায় নাই, তখন আমাকে লড়তেই হবে। আর কখনো যদি দেখি যে না, আমি দাবিনামা তৈরি করলাম, দাবিনামা দিলাম, কিছু আদায় করলাম, পরের বছরের জন্য কিছু রাখলাম, এরকম করে করে আমি ক্রমাগত এগোতে থাকবো। তো যে কথা বলতে চাচ্ছি যে আজকে যখন প্রেস লিস্টটা যাবে যে ওষুধ শিল্পের মধ্যে একটা ফেডারেশন তৈরি হচ্ছে, বাংলাদেশের ওষুধ কারখানার সমস্ত 16টা বিশ্বমানের এখানে ওষুধ কারখানা আছে। তারা পৃথিবীর দেশে দেশে যে ওষুধ রপ্তানি করে তারা কিন্তু সাথে সাথে বসে যাবে। এই তো শ্রমিকরা ঐক্যবদ্ধ হচ্ছে, ঠেকাতে হবে। ঠেকানোর 2টা পথ আছে। প্রথম পথ হচ্ছে ভয় দেখাও, দ্বিতীয় পথ হচ্ছে লোক দেখাও। তুমি একজন শ্রমিক, তোমার এই সমস্ত করার দরকার আছে, ঠিক আছে, তোমার জন্য বাড়তি কিছু দিয়ে দেবো। কত মানুষকে নিমক-হারাম বানিয়ে ফেলে এরা। কত মানুষ, কত নেতা শ্রমিকদের মাথা বিক্রি করে নিজের পকেট ভর্তি করে, এগুলো আমরা দেখছি না? মানুষ দীর্ঘ নিঃশ্বাস ফেলে, তাতে তাদের কিচ্ছু আসা যায় না।
কিন্তু শ্রমিকের চাকরিটা চলে যায়, শ্রমিকের জীবিকাটা নষ্ট হয়। ফলে আপনাদের উপর সেই ভরসাটা শ্রমিকরা যেন করতে পারে, এরা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু শ্রমিককে ক্ষতিগ্রস্ত হতে দেবে না। তাই জন্য তারা আপনাদেরকে ভালোবাসার জায়গায় নিয়ে আসবে। আপনাদের এখন এই দিকটা দেখতে হবে যে এই ফেডারেশনটা নাম ঘোষণার পরে যে 7টা ইউনিয়ন আছে সেই ইউনিয়নের প্রতিনিধি নিয়ে আপনারা যখন আজকে এসছেন, ট্রেড ইউনিয়ন কি, ট্রেড ইউনিয়ন কিভাবে কাজ করবে, আমাদের আইনের কোন কোন ধারা দিয়ে আমি নিজেকে রক্ষা করতে পারি, কোন কোন ধারা দিয়ে আমি অধিকার সুরক্ষা দিতে পারি, সেগুলো নিয়ে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আর আমরা একটা জাতীয় পর্যায়ে প্রোগ্রাম করব, ওষুধ শিল্পে সর্বনিম্ন মজুরি কি হবে এইটা নিয়ে আমাদের একটা সেমিনার জায়গায় যেতে হবে এবং সেইটা করে আমরা বলবো যে ওষুধ শিল্পের সর্বনিম্ন মজুরি কত হওয়া উচিত, এটা আমরা হিসাব করে বের করবো। করে এখানে আমরা অর্থনীতিবিদ, এখানে আমরা শিক্ষক, এখানে আমরা সাংবাদিক, এখানে আমরা শ্রমিক নেতৃবৃন্দ, তাদেরকে নিয়ে এসে একটা কনভেনশন করার মধ্য দিয়ে, ওষুধ শিল্পের একটা কনভেনশনের মধ্য দিয়ে আমরা ঘোষণা করব যে আমাদের সর্বনিম্ন মজুরি হওয়া উচিত, আমাদের অধিকার এই সুরক্ষিত হওয়া উচিত। তখন অন্যান্য কারখানার শ্রমিকরা তখন ভাবতে থাকবে, হ্যাঁ এদের কাছে গেলে অন্তত 3টা জিনিস পাওয়া যাবে। প্রথমত একসাথে থাকার সাহস পাওয়া যাবে, 2 জ্ঞানের একটা শক্তি পাওয়া যাবে, 3 লড়াই করার একটা পথ পাওয়া যাবে। এই 3টে জিনিস আপনাদের ফেডারেশনের পক্ষ থেকে আপনারা শ্রমিকদের কাছে নিয়ে যাবেন। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর পাশাপাশি একটা ছোট্ট কমিটি আপনারা করবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, বাংলাদেশে কিন্তু সবচেয়ে বড় বিপদ হয় কোথায় জানেন? কাজ করার দায়িত্ব কেউ পালন করতে না পারলেও নেতা হওয়ার আকাঙ্ক্ষা সবার আছে, এবং একজন নেতা হলে তাকে কাজ করার সহযোগিতা করার চেয়ে তাকে কিভাবে পদে পদে বাধা দেওয়া যায় সেই চেষ্টা সবার থাকে। মানে আপনি যে সবাইকে সাথে নিয়ে দৌড়বেন কি, সবাই কিন্তু আপনার কেউ পাঞ্জাবি ধরে টানে, কেউ প্যান্ট ধরে টানে, কেউ স্যান্ডেলের পাড়া দেয়। ফলে সমালোচনা করার লোক অনেক আছে, সহযোগিতা করার লোক খুব কম। আপনারা অন্তত অল্প হলেও কিছু মানুষকে নিয়ে একটা কমিটি করেন, একটা দৃষ্টান্ত তৈরি করেন যে আপনারা নেতা হওয়ার জন্য এখানে আসেন নাই, আপনারা দায়িত্ব পালন করার জন্য আসেন। এবং এই দায়িত্ব পালন করে 2 বছরের মধ্যে এই ফেডারেশনটাকে বাংলাদেশের সবার কাছে যখন নিয়ে আসবেন, তখন দরকার আবার একটা আমরা সম্মেলন করে, বড় আকারের সম্মেলন করে আমরা করব। কিন্তু এখন একটা কাজ চালানোর মতো কমিটি আপনারা করে আপনার কাজটা শুরু করেন। সামনে 2টো বিষয় থাকতে হবে, একটা দপ্তর থেকে মাঝে মাঝে প্রেস রিলিজ দিতে হবে, 2 আপনাদের একটা ভবিষ্যতের জন্য একটা কনভেনশন করতে হবে, ওষুধ শিল্পের কনভেনশন, 3 মাঝে মাঝে বরিশালে আন্দোলন হয়, নারায়ণগঞ্জে আন্দোলন হয়, কিছু কিছু আন্দোলন আমাদের ঢাকায় প্রেস ক্লাবের সামনে করতে হবে, যাতে মানে আমাদের রাষ্ট্রের নজরে পড়ে। আর একটা ভবিষ্যতে একটা দিবস ডিক্লেয়ার করে দরকার হলে আমাদের শিল্প মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, 2টা জায়গায় স্মারকলিপি দিয়ে শিল্প মন্ত্রণালয় বলতে হবে যে ওষুধ শিল্পের এই দাবি মানতে হবে, আর শ্রম মন্ত্রণালয় বলতে হবে শ্রমিকদের এই অধিকার মানতে হবে। এই 2টো বিষয় করে তারপর তখন হবে কি, গোটা দেশে আপনাদের সম্পর্কে ধারণা তৈরি হবে। চট্টগ্রামে যে ওষুধ কারখানা আছে সেও বলবে তাই তো, এদের সঙ্গে যুক্ত হতে হবে। পাবনায় যে ওষুধ কারখানা আছে সেও বলবে তাই তো, এদের সঙ্গে যুক্ত হতে হবে। ওই আশুলিয়াতে যে ওষুধ কারখানা আছে, সাভারে যে ওষুধ কারখানা আছে, তাদেরও নজরটা আপনার দিকে পড়বে এবং এইটা আস্তে আস্তে একটা শক্তিশালী সংগঠনে পরিণত হবে। একটা শক্তিশালী সংগঠনই আপনাদের অধিকারের নিশ্চয়তা দেবে। সেই শক্তিশালী সংগঠনটা গড়ে তুলবেন, এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে